নমস্কার বন্ধুরা, ইতিহাসের ইতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকের পর্বে মাঘ মাসের শীতল ষষ্ঠী ব্রতের নিয়ম জানব। এই ব্রত কেন পালন করা হয়, কিভাবে পালন করা হয়, কারা এই ব্রত পালন করে, সমস্ত তথ্য রইবে আজকের পর্বে। বন্ধুরা, বাঙালিদের 12 মাসের 13 পার্বণ এবং 12 মাসে রয়েছে 13 ষষ্ঠী। প্রত্যেকটি ষষ্ঠী পুজোর নিয়ম কি, উপকরণ কি, প্রত্যেকটি ষষ্ঠী পুজোর ব্রত কথাই সকল কিছু রয়েছে আমাদের চ্যানেলে। আমাদের চ্যানেলের মেয়েদের ব্রত কথা এই প্লেলিস্ট ফলো করুন। চলে যাচ্ছি পর্বের মূল অংশে। মাঘ মাসের শুক্লপক্ষের ষষ্ঠীর দিনে মায়েরা তাদের সন্তানদের মঙ্গল কামনায় শীতল ষষ্ঠীর ব্রত পালন করেন। এই ব্রতের জন্য দই, হলুদ, কলাই, ফল, মিষ্টান্ন ইত্যাদির প্রয়োজন হয়। মায়েরা বা গৃহকর্তীরা ষষ্ঠী পুজোর দিন পুজো করবেন এই সকল উপকরণ দিয়ে। সাদা সুতোতে দই এবং হলুদ মাখিয়ে পুজোর পরে ছেলে মেয়েদের হাতে বেঁধে দেওয়া হয় মা ষষ্ঠীর সুতো। এই ষষ্ঠীর দিনে বাড়িতে উনুনে আগুন জ্বালাতে নেই। আগের দিন কলাই ইত্যাদি গোটা সেদ্ধ, সমস্ত আনাজ গোটা দিয়ে সেদ্ধ করে রাখতে হয় এবং আগের দিন ভাতও রান্না করে রাখা হয়। পরদিন সেই ঠান্ডা ভাত খাওয়া হয় গোটা কলাই সেদ্ধ ইত্যাদি দিয়ে। এই দিনে কোনো রকম গরম খাবার খাওয়ার বিধান নেই। শীতল ষষ্ঠী, যাকে অপভ্রংশে শীতল ষষ্ঠীও বলে, আমাদের মা ঠাকুমাদের কাছে এক কথায় গোটা সেদ্ধ। বাঙালির 12 মাসে 13 পার্বণের একটি অন্যতম পার্বণ। প্রত্যেকটি জাতির নিজস্ব নিজস্ব বৈশিষ্ট্য থাকে, প্রথা থাকে, সংস্কৃতি থাকে। সরস্বতী পুজোর পরের দিন এই পুজো আমাদের বাঙালিদের নিজস্ব সংস্কৃতির একটি অন্যতম অংশ। গোটা মুগ, গোটা বেগুন, জোড়া শিম, জোড়া কড়াইশুঁটি, শিম, পালং, টোপাকুল, সজনে ফুল, বাঁধাকপি, এই সকল উপাদান শীতল ষষ্ঠীর অন্যতম। বাজার থেকে এই সব কিছু খুঁটিয়ে খুঁটিয়ে কিনে শেষ করতে হয় সরস্বতী পুজোর সকালের মধ্যে। তারপর সন্ধে নামলে উনুন এবং আজকাল গ্যাসের ওভেনে সমস্ত কিছু রান্না করা হয়। রান্নার আগে উনুন বা ওভেন সমস্ত কিছু ভালো করে মুছে পরিষ্কার করা হয়। বিশাল হাঁড়িতে বসানো হয় গোটা সেদ্ধ। গোটা সেদ্ধ নামকরণের কারণ হলো হাঁড়িতে যা পড়ে সবই থাকে গোটা গোটা, অর্থাৎ গোটা বেগুন, গোটা জোড়া শিম, গোটা কড়াইশুঁটি, সকল কিছু। এইসব গোটা সেদ্ধ হলে হাঁড়ি নামিয়ে আগুনে ভাত বসে। তারপর একে একে আলু, সজনে ফুল ভাজা, টোপাকুলের চাটনি, লুচি, বাঁধাকপির তরকারি, সকল কিছু রান্না করা হয়। রান্না শেষ হলে সবগুলোকে একটা আলাদা জায়গায় রাখা হয়। সারা রাত সেই সব রান্না রেখে দেওয়া হয়। সরস্বতী পুজোর পরের দিন সকালবেলা তিথিগতভাবে ষষ্ঠী পুজো সেরে বাড়িতে শিল এবং নোড়ার পুজো করা হয়। ফুল, প্রসাদ ইত্যাদি দিয়ে শিল নোড়ার পুজো দেওয়ার পর দইয়ের ফোঁটা দেওয়া হয় শিল নোড়ার গায়ে। পুজো শেষ হলে সেই দই আগের দিনে রান্না করা খাবারে ছিটিয়ে দেওয়া হয়। ব্যাস, এরপরে ওইসব ঠান্ডা রান্না খাওয়ার কোনো আপত্তি নেই। কিন্তু এই দিন প্রথাগতভাবে সকাল থেকে আগুন জ্বলবে না। আগুনের এই দিন ছুটি। অনেকটা আমাদের অরন্ধন উৎসবের মতোই পার্বণ। সরস্বতী পুজোর পর দিন বেশ একটা অন্যরকম আবহাওয়া তৈরি করে। তবে এই পার্বণ মূলত দেশীয়দের মধ্যে প্রচলিত, মানে যাকে বলে ঘটিদের মধ্যে। ঠান্ডা রান্নার একদম অন্যরকম স্বাদ আছে। আর সেই সঙ্গে পূর্বপুরুষদের মেনে আসা এই প্রথা আরেকবার ঝালিয়ে নেওয়া, এটা আমাদের বাঙালিদের একটা আত্মগর্ব বলা যেতে পারে। শীত বিদায় নেয়, আসে বসন্ত। এই সময় শরীরের পক্ষে গোটা সিদ্ধ খাওয়ার ভূমিকা কিন্তু অনেক। আসলে এটি হলো একটি সংস্কৃতিকে ধরে রাখা, একটি প্রজন্ম থেকে আরেকটি প্রজন্মের মধ্যে এই সংস্কৃতির প্রবাহ বয়ে যাওয়া।
সরস্বতী পুজোর পরের দিনে সকালে তিথিগতভাবে ষষ্ঠী থাকতে থাকতে মায়েরা পুজো করেন। তারপর বাড়ির শিল নোড়ার পুজো হয়। ফুল প্রসাদ দিয়ে শিল নোড়ার পুজো দিয়ে দইয়ের ফোঁটা দেওয়া হয় শিল নোড়ার গায়ে। পুজো শেষ হলে সেই দই আগের দিনে রান্না করা খাবারে ছিটিয়ে দেওয়া হয়। এদেশীয় বাঙালিরা অর্থাৎ ঘটিরা এই ষষ্ঠী ব্রত পালন করেন, তবে বর্তমানে অনেকেই এই ব্রত পালন করছেন। গোটা সেদ্ধ খাওয়ার প্রচলন তাদের মধ্যেই সব থেকে বেশি। বাঙালির 12 মাসে 13 পার্বণ, তার মধ্যে অন্যতম হল এই শীতল ষষ্ঠীর ব্রত। অপভ্রংশে এটি শীতল ষষ্ঠী নামেও পরিচিত। বাড়ির সব মেয়ে বউরা এই দিন কনিষ্ঠ সন্তানকে কোলে নিয়ে একসঙ্গে মা ষষ্ঠীর ব্রত কথা শোনেন। দেবী ষষ্ঠী আমাদের সংসারের ছোট ছোট শিশুদের রক্ষা করতে দেবী। বাঙালি মায়েদের 12 মাসে 13 ষষ্ঠী, তার মধ্যে মাঘ মাসে অনুষ্ঠিত এই ষষ্ঠী ব্রত অন্যতম। ব্রত পালনের পরে হলুদ এবং দইয়ের ফোঁটা পরিয়ে দেওয়া হয় সবার কপালে। দুপুরে ষষ্ঠীর ভোগ খাওয়া হয়, শীতল ষষ্ঠীর ভোগ। শীতল ষষ্ঠীর ভোগের মধ্যে থাকে গোটা সেদ্ধ আর কুলের অম্বল। গোটা বছর ধরেই সংসারের সুখ শান্তির জন্য দেবী ষষ্ঠীর পুজো হয়। অন্যতম হল বসন্ত পঞ্চমীর পরের দিনে পালিত শীতল ষষ্ঠী। এটি বাঙালির একদম নিজস্ব সামাজিক ধর্মীয় আচার। শীতল ষষ্ঠীর পুজো হিসেবে শিল নোড়ার পুজো করা হয় অনেক জায়গায়। শিলের গায়ে শাড়ি পরিয়ে চোখ মুখ এঁকে দেওয়া হয়। তার কোলে এমনভাবে নোড়াটিকে রাখা হয় যাতে মনে হয় মায়ের কোলে সন্তান রয়েছে। তারপর শিল নোড়ায় হলুদ দইয়ের ফোঁটা দিয়ে সেই ফোঁটা বাড়ির অন্য সদস্যদের কপালেও এঁকে দেওয়া হয়। পুজো শেষে খাওয়া হয় গোটা সেদ্ধ, তার মধ্যে গোটা মুগ, গোটা শিম, গোটা আলু, রাঙা আলু, কড়াইশুঁটি, শিশুআলা, পালং শাক এগুলো থাকে। এগুলো নুন আর লঙ্কা দিয়ে সেদ্ধ করে অনেকে এর মধ্যে গোটা মশলাও দেন, আবার অনেকে কোনো মশলা না দিয়েই গোটা সেদ্ধ করে থাকেন। কেউ কেউ এর সঙ্গে যুক্ত করেন সজনে ফুল এবং কুল। এক এক জায়গায় গোটা সেদ্ধ এক এক রকমের হয়। শীতল ষষ্ঠী যে বাড়িতে পালিত হয় সেই বাড়িতে সরস্বতী পুজোর পরের দিনে কোনো রান্না হয় না। সরস্বতী পুজোর দিনেই গোটা সেদ্ধ, কুলের টক, শীতল ষষ্ঠীর অন্যান্য খাবার তৈরি করা হয়। বাড়ির মেয়েরা এগুলো তৈরি করেন এবং রান্নাঘর এই দিন ছুটিতে থাকে। আগের দিন রান্না করে পরের দিনে সেই ঠান্ডা খাবার খাওয়া হয় বলেই এই প্রথার নাম হয়েছে শীতল ষষ্ঠী। এই দিন বাড়িতে উনুন জ্বালানো হয় না, সব কিছুই ঠান্ডা খেতে হয়। শীতল ষষ্ঠীর পেছনে বৈজ্ঞানিক কারণও রয়েছে। বসন্ত পঞ্চমী থেকে শীতের অবসানে আগমন হয় বসন্ত ঋতুর। ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে নানান ধরনের রোগ ব্যাধি বাসা বাঁধে আমাদের শরীরে। বিশেষ করে বসন্ত রোগের প্রাদুর্ভাব এই সময় মারাত্মক আকার ধারণ করে। তবে বর্তমান সময়ে এটির মারাত্মক ব্যাপার অনেকটা কমে গেছে। এই সময় রোগ জীবাণুর প্রাদুর্ভাবের হাত থেকে বাঁচার জন্যই গোটা সেদ্ধ খাওয়ার ভূমিকা রয়েছে। কিভাবে করা হয় শীতল ষষ্ঠীর ব্রত? বাটনা বাটা শিলকে প্রথমে ভালো করে ধুয়ে নিতে হয়। তারপর ওই শিলকে তেল হলুদ মাখানো হয়। তেল সিঁদুরের টিপ দেওয়া হয় শিলের গায়ে। পিটুলি দিয়ে শিলে 60 মূর্তি কল্পনা করে আঁকা হয়। এরপরে তার সাথে দেওয়া হয় শ্বেত চন্দনের ফোঁটা। আর শিল নোড়াতে জোড়া কলা, বাঁশপাতা, 21টি সজনে ফুল দেওয়া হয়। ওই শিলটিকে দেওয়ালের গায়ে ঠেকিয়ে রাখা হয়। এরপর সেটিকে নতুন গামছা বা নতুন কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়। গাঁদা ফুলের মালা জড়ানো হয় তার গায়ে। শীতল ষষ্ঠী পুজো শুক্লা ষষ্ঠীতে হয় মাঘ মাসে। সরস্বতী পুজোর রাতেই শিল জাগানো হয়। শিলের কোলে নোড়া রেখে সাদা হলুদে ছোপানো কাপড় দিয়ে শিলটিকে ঢেকে রাখা হয়। ওই কাপড়টির ওপরে সিঁদুরের 6টি ফোঁটা দিতে হয়। অঞ্চলভেদে উপাচার অবশ্য আলাদা আলাদা। পরের দিন সকালে জোড়া শিম, জোড়া কড়াইশুঁটি, জোড়া কুল, মোট 6টি শিল নোড়ার কোলে দেওয়া হয়। সেই সাথে 1 বাটি গোটা সেদ্ধ শিল নোড়ার সামনে নিবেদন করা হয় এবং ফুল দিয়ে প্রণাম করা হয় ওই শিল নোড়া তথা শীতল ষষ্ঠী দেবীকে।
প্রতিটি বাড়িতেই থাকে শিল এবং নোড়া। এই শিল নোড়ার পুজোই হলো শীতল ষষ্ঠীর ব্রত। এটিকে শিল নোড়া পুজো বা শিল ষষ্ঠীও বলে। এই দিন শিল নোড়ার বিশ্রাম, বাড়িতে রান্না বন্ধ, উনুনে চুলা জ্বলবে না। তবে আজকাল গুঁড়ো মশলার দাপটে শিলনোড়ার প্রয়োজনীয়তা অনেকটাই ফুরিয়ে গেছে। মানুষ অনেকেই ভুলে যাচ্ছেন শিল ষষ্ঠীর আরাধনা করতে। তবে অনেক পরিবার অবশ্য সূর্যোদয়ের সময় তিথি অনুসারে ব্রত পার্বণ ঠিকমতোই পালন করেন। পঞ্জিকাতেও সেই রকমই নিয়ম রীতি রয়েছে। তাই বাড়িতে গোটা বা শীতল ষষ্ঠী ব্রত উদযাপন হয় অনেকেরই। ফলে কখনো কখনো এই দিনটি সরস্বতী পুজোর পরের দিন ছাড়িয়ে তার পরের দিনও অনেকে করেন। তবে উড়িষ্যায় শীতল ষষ্ঠী পালিত হয় জ্যৈষ্ঠ মাসের শুক্লা ষষ্ঠীতে। সম্বলপুর এলাকায় এই দিনটি বিশেষভাবে পালিত হয় মূলত শিব এবং শক্তির আরাধনার জন্য। সেখানেই উৎসব শিব বিবাহ নামেও পরিচিত। শীতল ষষ্ঠী হল অরন্ধন উৎসব, অর্থাৎ এই দিনে রান্না বন্ধ। আর বাড়িতে খাওয়া হয় যে খাবারগুলো, অর্থাৎ সবজিগুলো, সকল কিছুই থাকে গোটা গোটা, কোনো কিছুই বটিতে কুচোনো হয় না। সাংসারিক মঙ্গল এবং শরীর স্বাস্থ্য যাতে ভালো থাকে তার কামনাতেই পালিত হয় শীতল ষষ্ঠীর ব্রত। গোটা সেদ্ধর উপকরণে থাকে 5 ধরনের কলাই। একদম গোটা গোটা দেওয়া হয় মটর, মাসকলাই, ছোলা, বিরি ও মুগ। তবে মাসকলাই এবং গোটা মুগ সবচেয়ে বেশি পরিমাণে থাকে, বাকিগুলো অল্প অল্প থাকে। এছাড়া সবজি হিসেবে থাকে গোটা গোটা আলু, বেগুন, শিম, মটরশুঁটি, রাঙা আলু সহ অল্প পরিমাণে সজনে ফুল, কয়েকটি নারকেলি কুল, খোসা সহ অল্প পরিমাণে চেরাই করা আখ। শীতল ষষ্ঠীর উপাচারে এই সব সবজি গোটা সেদ্ধ করে দেওয়া হয়। আসলে এই সময় পক্সের প্রাদুর্ভাব দেখা যায়, আর সেই রোগের দেবী হলেন শীতলা। পক্সের প্রতিষেধক হিসেবে সজনে ফুল সর্বজনবিদিত। গোটা সেদ্ধ রান্নার ফলে এগুলির পুষ্টিগুণ আমাদের শরীরে সঠিকভাবে যায়। গোটা সেদ্ধ প্রসাদ হিসেবে আত্মীয় বাড়িতে দেওয়ার চলও রয়েছে। খুবই উপাদেয় এই খাবার অনেকেই খেতে পছন্দ করেন। বন্ধুরা, আজকের পর্ব এই পর্যন্তই। পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।